মাই ডিয়ার স্টুডেন্টস, এসকে টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা ইতিহাসের ধারাবাহিক ক্লাসে আজকে আছি। তোমরা জানো আমরা ক্লাস 9, 10, 11 ও 12-এর ইতিহাসের ধারাবাহিক ক্লাস এখানে করাই। তো আজকে আমরা ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার আমরা দ্বিতীয় পার্ট হিসাবে মার্কো পোলো এবং তার দ্য মিলেনিয়ন বা দ্য ট্রাভেল অফ মার্কো পোলো গ্রন্থের নিরিখে ভারতবর্ষের যে তিনি বিবরণ উল্লেখ করেছে তা আজকে আমরা আলোচনা করব। তো দেখো, মার্কো পোলো ইতালির ভেনিস শহরে এক মার্চেন্ট বা ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। যদি আমরা মানচিত্রটা দেখি তাহলে আমরা দেখব এটা ভূমধ্যসাগর। সেই ভূমধ্যসাগরের তীরে একটা ইতালির ভেনিস বলে একটা শহর আছে, ভেনিস। সে ভেনিস শহরে জন্মগ্রহণ করেছিল মার্কো পোলো। 1254 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। 1254 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল নিকোলো পোলো এবং তার কাকার নাম ছিল মাফেও পোলো। সুতরাং একটা বণিক পরিবারে জন্মগ্রহণ করার ফলে তিনি প্রথম থেকেই তিনি ব্যবসায়িক দিকটা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। এদিকে তার পিতা নিকোলো পোলো চেয়েছিল তার বাণিজ্যিক স্রোতটাকে আরও বিস্তৃত করা। সেই জন্য তিনি সিল্ক রুট অতিক্রম করে চীনে আসার প্রয়াস করেছিল এবং তৎকালীন সময়ে চীনা সম্রাট কুবলাই খাঁ ছিলেন। নিকোলো পোলো কুবলাই খাঁয়ের কাছে আসে এবং সেখানে তাদের মধ্যে বাণিজ্যিক চুক্তি এবং কিছু বাণিজ্যিক সিস্টেম প্রবর্তিত হয়। এরপর তিনি কুবলাই খাঁয়ের সান্নিধ্য লাভ করে এবং সান্নিধ্য লাভ করার ফলে তিনি কুবলাই খাঁয়ের কথা মতো তিনি একটা পাসপোর্ট বা ভিসা টাইপের একটা জিনিস সেটা কুবলাইয়ের খাঁয়ের হাত থেকে পায়। আসলে এর দ্বারা কুবলাই খাঁয়ের যে ক্ষমতা, যে তার যে মানে শক্তি, এটা গোটা চীন অঞ্চলে একটা বিরাট ছড়িয়ে পড়েছিল। তার জায়গায় নিকোলো পোলো যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয় এই জন্য তিনি এটা পেয়েছিল। এই সূত্র ধরে তিনি কুবলাই খাঁ নিকোলো পোলোকে বলে যে তুমি দেশে ফিরে যাও এবং সেখানে পোপের সাথে সাক্ষাৎ করছে এবং পোপের কাছে একটা পেগান বা পোপের একটা একটা দূত হিসাবে তিনি পোপের সাথে দেখা করতে আসে। এদিকে তিনি এসে দেখেন যে পোপ মারা গেছে এবং সেই সূত্র ধরে তিনি চেয়েছিল এখানে যদি রোম হয়, রোমের ভ্যাটিকান সিটিতে পোপ থাকে, ভ্যাটিকান সিটি, হ্যাঁ। তো তিনি চেয়েছিল যে আমি আমার বাড়ি পুনরায় ফিরে আসতে, এবং যখন তিনি বাড়ি ফিরে আসে তখন তিনি দেখেন তার স্ত্রী মারা গেছে এবং তার তার পুত্র নিকোলো, তার পুত্র মার্কো পোলো, তার কাকা মাফেও পোলো এবং কাকিমার কাছে লালিত পালিত হচ্ছে। মার্কো পোলোর যখন 17 বছর বয়স অর্থাৎ 1271 খ্রিস্টাব্দে তিনি মার্কো পোলোকে সাথে নিয়ে নিকোলো পোলো তিনি চীন দেশে চলে আসে। এদিকে চীন দেশে আসার যে বিস্তৃত পথ, নিকোলো পোলো সাথে মার্কো পোলো যখন চীন দেশে আসে, এই যে বিস্তৃত পথ আসতে গিয়ে তিনি ভূমধ্যসাগর অতিক্রম করে এদিকে পারসিক সাম্রাজ্য হয়ে তিনি এদিকে হিমালয় রিজিয়নে একেবারে এদিকে তাগলামাকান, এদিকে গোবি মরুভূমি হয়ে পামির মালভূমি গোবি মরুভূমি হয়ে এবং চীন দেশে পৌঁছায়। এই যে বিরাট যাত্রাপথে মার্কো পোলো যেতে যেতে তিনি এখানে পারসিক ভাষা
সিরীয় ভাষা, এবং এবং মঙ্গোলীয় ভাষা, এই সমস্ত ভাষাগুলি আয়ত্ত করেছিল। স্বাভাবিকভাবে তিনি যখন চীনে পৌঁছায় এবং এই চীনে যেতে তার 3.5 থেকে 4 বছর সময় লেগেছিল, এবং তিনি যখন চীনে পৌঁছায় তখন চীনের যে রাজা ছিলেন তার নাম ছিল কুবলাই খাঁ। আসলে কুবলাই খাঁ ছিল বিখ্যাত মঙ্গল নেতা চেঙ্গিস খাঁয়ের বংশধর। স্বাভাবিকভাবে মঙ্গল নেতা চেঙ্গিস খাঁয়ের বংশধর এবং কুবলাই খাঁয়ের নেতৃত্বে চীন একটা বিরাট সাম্রাজ্যে পরিণত হয়েছিল। যখন মার্কো পোলো এই কুবলাই খাঁয়ের কাছে যায় এবং কুবলাই খাঁ তার ভাষার দক্ষতা দেখে, তার বুদ্ধি, তার কৌশল এবং তার কমিউনিকেশন এই সমস্ত দেখে কুবলাই খাঁ অভিভূত হয় এবং কুবলাই খাঁ তার দরবারে তাকে একটা চাকরি দেয় এবং ভালো একটা পদে চাকরি দেয়, এবং চাকরি দেওয়ার সূত্রে তিনি পরবর্তী পর্বে তাকে রাষ্ট্রদূত হিসাবে এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূত হিসাবে, এই যে বিস্তীর্ণ দেশ, এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূত হিসাবে তাকে নিয়োগ করে। আসলে মধ্যপ্রাচ্যের রাজ্যগুলির সাথে চীনের সম্পর্ক দৃঢ় করার জন্য কুবলাই খাঁ মার্কো পোলোকে নিয়োগ করেছিল, এবং দীর্ঘ সময় ধরে মার্কো পোলো অত্যন্ত দক্ষতার, তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি রাষ্ট্রদূতের কূটনৈতিক এবং চীনের সাথে সম্পর্ক তৈরি করার কাজগুলি করে যায়। এদিকে দীর্ঘ সময় চীনে থাকার মধ্য দিয়ে কুবলাই খাঁর রাজদরবার এবং চীনের বিভিন্ন শহর, বন্দর এবং চীনের সমাজ ব্যবস্থার সম্পর্কে তিনি একটা বিস্তৃত বিবরণ তার দ্য মিলেনিয়াম গ্রন্থে উল্লেখ করেছে। পরবর্তী পর্বে তিনি চেয়েছিল যে চীন দেশ থেকে পুনরায় তিনি রিটার্ন হতে, তার দেশ অর্থাৎ তিনি ইতালির ভেনিসে ফিরে যেতে চেয়েছিল। এদিকে কুবলাই খাঁকে তিনি বলে যে আমি বাড়ি ফিরে যেতে চাই। কুবলাই খাঁ প্রাথমিকভাবে সম্মতি না জানালেও শেষ পর্যন্ত কুবলাই খাঁ তাকে সম্মতি দেয় এবং তাকে বলে যে তুমি ঠিক আছে, তুমি বাড়ি ফিরে যাচ্ছ, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে অর্থাৎ ভারতের বিস্তীর্ণ দক্ষিণ উপকূল হয়ে তুমি সেখান থেকে যাবে। ওই যে এই পরিপ্রেক্ষিতে মার্কো পোলো যখন কুবলাইয়ের কাছ থেকে দরবারে ছুটি পায়, অর্থাৎ তিনি বাড়ি ফেরার অনুমতি পায়, তখন তিনি ভারতবর্ষের বিস্তীর্ণ উপকূল বরাবর হয়ে তিনি এদিকে আসে। তিনি কিভাবে এসেছিল আমরা জানি, এদিকে চায়না, এদিকে চায়নার বিরাট হলো এটা প্যাসিফিয়ান সি, আর এদিকে চায়নার এদিকে হয়ে এদিকে ভিয়েতনাম অর্থাৎ ইন্দোচীন হয়ে টংকিং উপসাগর হয়ে বর্নি হয়ে একেবারে তিনি আসেন প্রথমে তিনি আন্দামানে আসেন। তিনি আন্দামান নিকোবর আইল্যান্ডে তিনি আসেন 1292 খ্রিস্টাব্দে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আসেন। তিনি প্রথম বিদেশি পর্যটক, ইউরোপীয় পর্যটক, যিনি প্রথম আন্দামান এবং নিকোবরে দ্বীপপুঞ্জে পৌঁছেছিল। তিনি আন্দামানে আসার পর তিনি আন্দামানকে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিল। তিনি উল্লেখ করছে এখানে কোনো শাসক নেই, জনগণ সাম্যবাদী সমাজ ব্যবস্থা সেখানে অতিবাহিত করে সেখানকার প্রধান জীবিকা ছিল মূলত নারকেল এবং কিছু পরিমাণে চাষবাস করা। তার পাশাপাশি তারা সেইভাবে পোশাক তৈরি করতে জানতো না, গাছের ছাল এবং পাতা তারা ব্যবহার করত, অর্থাৎ একটা আদিম সাম্যবাদী ব্যবস্থার মতো তিনি সেখানটাকে লক্ষ্য করেছিল। এই আন্দামানে থাকার পর তিনি এখান থেকে শ্রীলঙ্কা পক প্রণালী হয়ে দক্ষিণ ভারতবর্ষে পৌঁছায়, অর্থাৎ দক্ষিণ ভারতবর্ষের করমণ্ডল উপকূলে, এটা করমণ্ডল উপকূল, সেই করমণ্ডল উপকূলে পৌঁছায়, দক্ষিণ ভারতবর্ষে পৌঁছায় এই জায়গাটায়, দক্ষিণ ভারতবর্ষে পৌঁছায়। এবং সেখানে যখন দক্ষিণ ভারতবর্ষে আসে তখন এইরকম জায়গাকে কেন্দ্র করে
পাণ্ড্য রাজারা রাজত্ব করত। পাণ্ড্য রাজারা রাজত্ব করতো এরকম জায়গাকে কেন্দ্র করে। পাণ্ড্য রাজারা মূলত 5 ভাই তারা রাজত্ব করত এবং মূল জায়গা ছিল পাণ্ড্য রাজাদের রাজধানী মাদুরাই। সেখানে প্রধান রাজা হিসাবে থাকতো। তৎকালীন সময়ে পাণ্ড্য রাজা ছিল কুলশেখর মারবর্মন পাণ্ড্য এবং তার ভাইরা বিভিন্ন শহরে 5 জায়গায় বিভিন্ন স্থানে তারা রাজত্ব করত, তার শাসন পরিচালনা করত। তো পাণ্ড্য রাজ্যে অবস্থান থাকাকালীন অবস্থায় তিনি একটা বিরাট ঘটনা দেখে অভিভূত হয়েছিল। তিনি উল্লেখ করেছে করমণ্ডল অঞ্চলে যে করমণ্ডল অঞ্চলের মানুষরা সেখানে সমুদ্রের উপকূল থেকে তারা সেখানে মুক্ত আরোহণ করত। এই মুক্ত আরোহণের একটা আজব প্রথা তাকে খুব গভীরভাবে তিনি অবাক হয়েছিলেন সেই প্রথাটা দেখে। তিনি দেখেছিলেন যে সমুদ্র উপকূলের যারা মুক্ত আরোহণ করে, সেই মুক্ত আরোহণকারীরা যখন নৌকোতে মুক্ত আরোহণ করার জন্য যেত তাদের সাথে সাধু সন্তরা যেত এবং সাধু সন্তরা যাওয়ার পরে তারা সেইখানে নৌকোর উপর থেকে মন্ত্র উচ্চারণ যাগযজ্ঞ করত। আসলে যাগযজ্ঞের কারণ সম্পর্কে তিনি উল্লেখ করেছে সেই সময় এই যে সমুদ্র উপকূলীয় অঞ্চল, সেই অঞ্চলে যাতে শার্ক বা তিমি বা কোনো হিংস্র জলজ প্রাণীরা যাতে আক্রমণ করতে না পারে সেই জন্য তারা এই মন্ত্র উচ্চারণ করত। এই মন্ত্র উচ্চারণকে তামিল ভাষায় স্থানীয় মানুষরা কাদালকাট্টি বলতো। স্থানীয় ভাষায় কাদালকাট্টি বলতো, যেটা সম্পূর্ণভাবে সে নতুনত্ব জিনিস উল্লেখ করেছে। তিনি এও বলেছে যে এখান থেকে যখন তারা মুক্ত আরোহণ করত, যদি 20টা মুক্ত পেত তার দুটো মুক্ত দিতে হতো এই সমস্ত পুরোহিতদের যারা যাগযজ্ঞ অনুষ্ঠান করত। এর পাশাপাশি তিনি পাণ্ড্য রাজ্যে অবস্থানকালে তৎকালীন সময়ের পাণ্ড্য রাজ্যের রাজনৈতিক এবং অর্থনৈতিক ও সামাজিক জীবনের একটা প্রতিচ্ছবি উল্লেখ করেছে। তিনি বলেছে যে পাণ্ড্য রাজাদের রাজদরবারে রাজা বিলাসিতায় জীবনযাপন করত। রাজা একবারে মকলিন বা সুতির খুব দামি কারুকার্য করা ধুতি ব্যবহার করত এবং গোটা শরীরের উপরের অংশটা তারা মণিমাণিক্য জুহুরি রত্ন অলঙ্কারে পরিপূর্ণ ছিল। এবং তিনি উল্লেখ করেছে তারা যে মালাটা ব্যবহার করত সেটা 108টা পুঁথি ব্যবহার করত এবং সেই পুঁথিগুলার এক একটা পুঁথিকে অনেকাংশে তারা জপ করার কাজে ব্যবহার করত বলে তিনি উল্লেখ করেছে। এর পাশাপাশি জনগণ দেখছে রাজার নেতৃত্বে একটা বিরাট তাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা বিরাট তার দরবারে লোকজন থাকতো যারা রাজাকে বিভিন্ন সময়ে তাকে প্রোটেকশন দিত এবং রাজার অনুগত এই সমস্ত সৈনিকেরা তার দরবারি সৈনিকেরা যদি রাজা মারা যেত তাহলে তারাও শেষ পর্যন্ত নিজেদেরকে আহুতি দান করত। এর পাশাপাশি পাণ্ড্য রাজ্যের অর্থনৈতিক অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি উল্লেখ করেছে এখানকার প্রধান অর্থনৈতিক দিক ছিল ধান। এখানে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হতো। এর পাশাপাশি নারকেল, তাল, এবং বিভিন্ন ধরনের মশলা এগুলো প্রচুর পরিমাণে এখানে উৎপন্ন হতো, যেগুলো পাণ্ড্য রাজ্যের কৃষিজ ফসলের মধ্যে ছিল। আসলে তিনি পাণ্ড্য রাজ্যকে মাবার রাজ্য বলে উল্লেখ করেছে। এরপর তিনি এখান থেকে পাণ্ড্য রাজ্যের অবস্থান থেকে তিনি এরপর যায় এইদিকে যায়, অর্থাৎ একটু উত্তর পূর্ব দিকে যায়। এখানে তখন তিনি যে বন্দরের মধ্যে গেছিল সেটা হচ্ছে সেই কৃষ্ণা নদীর তীরে, যেটা মুথফিলি বন্দর, যাকে বর্তমানে মছলিপট্টনম বলা হতো। এইখানে তিনি পাণ্ড্য রাজ্য এইখানে তিনি বর্তমানে তেলেঙ্গানা রাজ্যে সেখানে তৎকালীন সময়ে কাকতীয় বংশ রাজত্ব করত। কাকতীয় বংশের যে রানী ছিল রুদ্রমা, সেই রুদ্রমা ছিল
প্রজাদরদি, হ্যাঁ প্রজাদরদি, তিনি খুব শান্তি শৃঙ্খলাভাবে সেখানে শাসন পরিচালনা করতে জনগণ রানীকে যথেষ্ট পরিমাণে মান্যতা দেখাতো। এবং এর পাশাপাশি তিনি এইখানে থাকাকালীন সবদিকে বড় যে দিকটা দেখেছিল সেটা এই অঞ্চলের গান্ডোয়ানাতে তারা দেখেছিল যে হিরে আরোহণের এক আজব পদ্ধতি তারা দেখেছিল, কিভাবে হিরে আরোহণ করা হতো। তিনি দেখেছে যে গান্ডোয়ানা অঞ্চলের হিরে আরোহণ করার জন্য সেখানকার হিরে আরোহণকারীরা দেখতো যে বড় বড় খাদ আছে, সেই বড় বড় খাদে সেখানে হিরে থাকতো। সেই হিরে থাকার সময় সেগুলোকে উত্তোলন করা যথেষ্ট রিস্ক বা ঝুঁকিপূর্ণ ছিল। এই সময় ঈগল পাখিরা সেই সমস্ত হিরে আরোহণের জন্য তাকে সাহায্য করত এবং তারা এক ধরনের মাংসের টুকরো এই সমস্ত জায়গায় ছুঁড়ে ফেলে দিত, মাংসের টুকরো ফেলার সাথে সাথে সেই সময় হীরের টুকরোগুলি সেই মাংসের টুকরোর সাথে লেগে যেত। যখন এদিকে চিলরা মাংসের টুকরোগুলি সেই জায়গাকে উত্তোলন করতো, এই মাংসের টুকরোর গায়ে লেগে থাকা হীরের খণ্ডগুলি তারা উত্তোলিত করে নিত এবং উপরে ওঠার পর এই সমস্ত হীরে উদ্ধারকারীরা তারা বিভিন্ন রকমের ভয় প্রদর্শন করে এই ঈগলদেরকে মাংসের টুকরোটাকে ফেলে দিতে বাধ্য থাকতো এবং সেখান থেকে হীরে উত্তোলন করত। এইভাবে হীরে উত্তোলনের এক আজব পদ্ধতি তিনি উল্লেখ করেছে। এবারে আমরা পরের অংশটাকে দিকে যাব। এবারে এইখান থেকে আসার পর তিনি পুনরায় পাণ্ড্য এবং এখান থেকে কোয়াল রাজ্যে এসেছিল। কোয়াল বন্দর আসে। কোয়াল বন্দরে অবস্থানকালে তিনি দেখেছিল কোয়াল বন্দরটা একটা ছিল স্বাধীন রাজ্যের শাসক, অর্থাৎ এখানে পাণ্ড্যরা রাজত্ব করতো না। এই জায়গার মানুষেরা মূলত ইহুদি ছিল এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বেশি ছিল। এখানে প্রচুর পরিমাণে নারকেল, বিভিন্ন মশলা, বিশেষত গোলমরিচ, প্রচুর পরিমাণে এখানে উৎপন্ন হতো এবং এখানে বিভিন্ন আরবীয় পর্যটকরা এই কোয়াল বন্দরে আসতো বাণিজ্য করার জন্য এবং বাণিজ্যের দিক থেকে দক্ষিণ ভারতবর্ষের একটা অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছিল কোয়াল বন্দর, যেটা তাম্রপল্লী নদীর মোহনাতে অবস্থিত ছিল, ছিল এই কোয়াল বন্দর। সেই কোয়াল বন্দর থেকে আরবের বিভিন্ন দেশের সাথে বা দক্ষিণ পূর্ব এশিয়ায় যদি আমরা এটাকে শ্রীলঙ্কা ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ এবং চীনের সাথেও ট্রেড বা ব্যবসা বাণিজ্য হতো এই কোয়াল বন্দর থেকে। এবারে কোয়াল বন্দর থেকে তিনি মালাবার উপকূল বেয়ে এদিকে এগোতে থাকে। মালাবার উপকূল থেকে যাওয়ার সময় তিনি একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। তিনি উল্লেখ করেছে যে তার জাহাজ বা তৎকালীন সময় যেমন জাহাজ ছিল, তার জাহাজ যখন যায় তখন সেখানে জলদস্যুদের কবলে পড়েছিল এবং দুদিক থেকে জলদস্যুরা যখন তার জাহাজটাকে ঘিরে দিয়েছিল, কোনো ভাগ্যক্রমে সেই জায়গা থেকে তার জাহাজটাকে স্রোতের দিকে তিনি মালাবার উপকূল বেয়ে মহারাষ্ট্রে যায়। মহারাষ্ট্রে পুনে বন্দরে পৌঁছায়। সেই পুনে বন্দরে দীর্ঘ সময় তিনি অতিবাহিত করেন এবং পুনে বন্দরে যাওয়ার সেখানে তিনি দেখেন যে এই মহারাষ্ট্রের এই অঞ্চলে সিসেদীয় রাজবংশ রাজত্ব করত। সিসেদীয় রাজবংশের রাজত্বকালে এই মহারাষ্ট্রের এই পুনে বন্দর মালাবার উপকূলে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব প্রতিষ্ঠিত করেছিল এবং এখান থেকে বিভিন্ন বৈদেশিক বাণিজ্য পরিচালিত হতো। তার পাশাপাশি তিনি তার ভ্রমণমূলক গ্রন্থ দ্য মিলেনিয়ালে উল্লেখ করেছে যে তিনি যখন পুনেতে পৌঁছায় তখন তিনি জানতে পারে এই মালাবার উপকূলে
যে সমস্ত জলদস্যুরা অ্যাটাকগুলি করত, তার সাথে সাথে সিসেদীয় রাজাদের একটা ষড়যন্ত্র তৈরি হতো। আসলে সিসেদীয় রাজারা বলতো যে ঘোড়া বাদ দিয়ে বাকি সমস্ত যা মালপত্র বা পণ্য সামগ্রী আসে তোমরা তা লুণ্ঠন করবে এবং তারা লুণ্ঠন করবে। আর এক্ষেত্রে সিসেদীয়দের সাথে জলদস্যুদের একটা কম্প্যাক্ট বা একটা প্যাক্ট বা চুক্তি স্বাক্ষরিত হতো। এবং আমরা এই কথা বলতে পারি যে জলদস্যুরা যখন এই সমস্ত জাহাজগুলোকে লুটপাট করতো বা আটক করতো, তখন তারা কোনো নাবিককে কিন্তু বা কোনো ব্যবসায়ীকে কিন্তু হত্যা করতো না। তারা এই বলতো যে তোমরা আবার পুনরায় ভর্তি করে জাহাজ ভর্তি পণ্য নিয়ে আসো, যাতে আমরা পুনরায় আবার সেগুলো লুটপাট করতে পারি। তো সেই সূত্রে আমরা দেখব যে সিসেদীয় রাজারা এই সময় জলদস্যুদের সাথে একটা এরকম গোপন চুক্তি স্বাক্ষরিত করত। এর পাশাপাশি তিনি এরপর পুনে থেকে গুজরাটে যায়। গুজরাটের খাম্বাত বন্দরে যায় এবং গুজরাটে যে এইখানেও তিনি কিছুকাল সময় অতিবাহিত করেন। আসলে তিনি গুজরাটে যে উল্লেখ করেছে যে এখানটা বাণিজ্যিক দিক থেকে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। কারণ আমাদের বুঝতে হবে তখন এখানে দিল্লিতে জালালউদ্দিন খলজি অর্থাৎ খলজি বংশের রাজারা রাজত্ব করত এবং খলজি রাজাদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল এই আরবিয়ান সির উপকূল। স্বাভাবিকভাবে ভারতবর্ষের বিশেষত পশ্চিম অংশের বাণিজ্যের মূল কেন্দ্র ছিল এই সমস্ত গুজরাট রাজ্য এবং গুজরাট রাজ্যের এই বন্দরগুলোতে তৎকালীন সময়ে বাণিজ্যের একটা অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছিল। সেখানে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ভারতবর্ষের অভ্যন্তরে আসতো এবং সেখান থেকে আরবের বিভিন্ন রাষ্ট্রে বা মধ্যপ্রাচ্যে সেগুলোকে রপ্তানি করা হতো। হয়েছে এই গুজরাট থাকাকালীন অবস্থায় তিনি এই সময় সোমনাথ মন্দিরে যায় এবং সোমনাথ মন্দিরের যে সোমনাথ মন্দিরের যে ধন সম্পদ তিনি এগুলো দেখে মোহিত হয়েছিল। তো অবশ্যই আমরা বলতে পারি যে অলরেডি সোমনাথ মন্দির একবার লুণ্ঠিত হয়েছিল, সুলতান মাহমুদ একবার লুণ্ঠিত করেছিল। তা সত্ত্বেও সোমনাথ মন্দিরের যে গৌরব, তার যে জৌলস, তার যে অর্থ সম্পদ সেগুলোকে মানে কি অভিভূত করেছিল মার্কো পোলোকে অভিভূত করেছিল। এবারে এই গুজরাট থেকে তিনি আরবিয়ান সি বরাবর, বর্তমানে পাকিস্তানের করাচি হয়ে আরবিয়ান সি বরাবর তিনি রেড সিতে প্রবেশ করেছিল। রেড সি বা লোহিত সাগরে প্রবেশ করে এবং সেখান থেকে তিনি ভূমধ্য সাগর হয়ে ইতালিতে পুনরায় পৌঁছেছিল 1295 খ্রিস্টাব্দে। অর্থাৎ তিনি চীন থেকে যে যাত্রা শুরু করেছিল 1292 খ্রিস্টাব্দে সেই যাত্রাটা সম্পন্ন হয় 1295 খ্রিস্টাব্দে। এই দীর্ঘ আড়াই বা 3 বছর সময়কালের মধ্যে তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আসেন। মূলত সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলি, বিশেষত দক্ষিণ ভারতবর্ষের সমুদ্র উপকূলীয় অঞ্চল তাকে এই দিক হয়ে তিনি ভূমধ্যসাগর হয়ে পুনরায় ফিরে যান। আসলে মার্কো পোলো দীর্ঘ সময়কাল ধরে এই পাণ্ড্য রাজ্য বা সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলিতে থাকে। তিনি উল্লেখ করেছে যে তৎকালীন সময়ের ভারতবর্ষের এই সমস্ত সমৃদ্ধশালী রাজ্যগুলির এতই ঐশ্বর্য ছিল যে পৃথিবীর অনেক দেশে সেই সময় কিছুই ছিল না। তার পাশাপাশি আর সেখানকার মানুষরা শান্তি সমৃদ্ধিতে বসবাস করত এবং তাকে খুব ভালো লেগেছিল মার্কো পোলোর। এবং যখন তিনি ভেনিসে পৌঁছায়, অর্থাৎ 1295 খ্রিস্টাব্দে যখন তিনি ভেনিসে পৌঁছায়, তখন এদিকে ভেনিসের ভিতরে দেখি ইতালিতে তখন ভেনিস এবং জেনোয়ার মধ্যে একটা গৃহযুদ্ধ চলছিল ভেনিস এবং জেনোয়ার মধ্যে, ভেনিস প্লাস জেনোয়া।
সে ভেনিস এবং জেনোয়ার মধ্যে গৃহযুদ্ধ থাকা চলাকালীন পর্বে তিনি শেষ পর্যন্ত তিনি কারারুদ্ধ হন এবং কারারুদ্ধ হন 1295 খ্রিস্টাব্দে ফিরে কিছু সময় পরে তিনি কারারুদ্ধ হন এবং কারারুদ্ধ থাকাকালীন অবস্থায় পিসা পয়রসি দন্তসাকার পিসার একজন কারারুদ্ধকারী তার নাম হচ্ছে রাস্টি সেলো রয়াকার রসি দন্তসেকার লয়কর রাস্টি সেলোর সাথে পরিচিত হয় এবং তার সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। এই সময় মার্কো পোলো রাষ্ট্রশীলকে তার দীর্ঘ সময়কালের ভ্রমণ বৃত্তান্তের কাহিনী তাকে গল্পের আকারে বলতে থাকে এবং রাস্টি সেলো সেটা একটা গ্রন্থের আকারে রূপদান করে যা দ্য মিলেনিয়ান এবং ইংরেজিতে এটাকে বলে ট্রাভেল অফ মার্কো পোলো। ইংরেজিতে এটাকে ট্রাভেল অফ মার্কো পোলো বলে বলা হয়। আসলে এই মার্কো পোলোর বিবরণ এবং মার্কো পোলোর যে ভারত সম্পর্কে বা চীন সম্পর্কে যে বিবরণ তিনি তার দ্য মিলেনিয়ান গ্রন্থে উল্লেখ করেছে, যেটা ইউরোপীয় মানুষদেরকে, ইতালি বা ইউরোপীয় মানুষদেরকে অবাক করেছে। কারণ মার্কো পোলোর ভ্রমণ পড়ে তারা দেখেছে ভারতবর্ষ বা চীন এরা এত ধনসম্পদে পরিপূর্ণ, এত ঐশ্বর্য প্রাচুর্য, তাদের ভারতবর্ষ সম্পর্কে জানার একটা আগ্রহ প্রকাশ হয়। আসলে তারা বিশ্বাসই করতে পারছিল না ভারতবর্ষের এত ধন সম্পদ পরিপূর্ণ আছে। তা সত্ত্বেও আমরা বলবো যে এই মার্কো পোলো উল্লেখ করেছে যে আমি মাত্র সমুদ্র উপকূলীয় অঞ্চলের রাষ্ট্রগুলির সম্পর্কে এই বর্ণনা করেছি, আমি ভারতবর্ষের ভিতরের দিকে সেভাবে কোনো বর্ণনা করেনি। হয়তো বর্ণনা করলে এই বর্ণনা আর শেষেই থাকতো না। কারণ আমরা জানি তখন ভারতবর্ষের দিল্লি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়ে রাজত্ব করেছিল এবং খলজি শাসক জালালউদ্দিন খলজি বিরাট সাম্রাজ্য বিস্তার করেছিল এবং তিনি একবারে মহারাষ্ট্রের দেবগিরি পর্যন্ত সাম্রাজ্য তিনি অধিকার করেছিল। অবশ্য তার পরবর্তী পর্বে আলাউদ্দিন খলজি একবারে পাণ্ড্য রাজ্য দখল করেছিল, যেটা মার্কো পোলো চলে যাওয়ার পর আমরা দেখব 1299, 1300 বা 1301 খ্রিস্টাব্দে। তো এইভাবে মানে আমরা দেখব যে ইউরোপীয়রা মার্কো পোলোর এই যে গ্রন্থে লেখা এইগুলো পড়ে বিশ্বাসও করতে চাইছিল না, কিন্তু মার্কো পোলোর এই ভ্রমণ বৃত্তান্ত যেটা পরবর্তীকালে তাদেরকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল এবং ভারতবর্ষ, চীন বা দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলি সম্পর্কে তাদের নতুন করে ভাবতে শেখায়। এবং আমরা জানি যে পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে যে ভৌগোলিক আবিষ্কার হয়েছিল বা সমুদ্রপথের আবিষ্কার হয়েছিল, সেই সমুদ্রপথের আবিষ্কারকে মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্ত এই নাবিকদের কাছে একটা অনুপ্রেরণা জুগিয়েছিল। যেমন কলম্বাস 1492 খ্রিস্টাব্দে মার্কো পোলোর গ্রন্থ নিয়ে কিন্তু আটলান্টিক ওশান পাড়ি দিয়েছিল। অবশ্য তিনি ভারতবর্ষ না এসে এদিকে তিনি আমেরিকাতে পৌঁছেছিল এবং 1498 খ্রিস্টাব্দে তারই মার্কো পোলোর অনুপ্রেরণায় শেষ পর্যন্ত ভাস্কো দ্য গামা আফ্রিকার উপকূল বেয়ে একেবারে কালিকটে পৌঁছেছিল, যেটা মালাবার উপকূলে কালিকটে পৌঁছেছিল হয়েছে। সুতরাং ইউরোপীয়দের সাথে ভারতবর্ষের জলপথ নির্মাণের ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে জলপথ নির্মাণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল মার্কো পোলোর বিবরণ, যা দ্য ট্রাভেল অফ মার্কো পোলো হয়েছে। সুতরাং এই হচ্ছে আমাদের মার্কো পোলো সম্পর্কিত বিবরণ এবং মার্কো পোলোর দৃষ্টিতে তৎকালীন ভারতবর্ষ এবং চীন বা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের যে সমস্ত দিকগুলো তিনি উল্লেখ করেছে। তো আপাতত আমাদের এই মার্কো পোলোই পর্যন্তই আজকে এখানে শেষ হলো। আমরা পরবর্তী ধারাবাহিক ক্লাসের দিকে এগিয়ে যাব। পরবর্তী ক্লাসে আমরা ইবন বতুতাকে নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত রয়েছে। যাক, থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থাকো। গুড নাইট, শুভরাত্রি।